রাজবাতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে সেই ব্যক্তিকে, বর্তমানে পশ্চিমবঙ্গের আরেকটা দ্বিতীয় ঝড় বা সাইক্লোন ইংরেজির ক্ষেত্রে মিঠুন মজুমদার। তোমাদের প্রিয় মিঠুন স্যার, ফ্রেন্ডলি লার্নিং এর যিনি একেবারে প্রথম থেকে আজ পর্যন্ত তোমাদের পাশে আছে, তাকে পেয়েছি। সত্যি ধন্য। আমাদের ছোট্ট শিশু চ্যানেলে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু প্রশ্ন তার সামনে না করলেই নয়, যেটা তোমাদের সত্যি সত্যি খুব প্রয়োজনে লাগবে বলে আমি মনে করছি। তোমরা অনেকে জানতে চেয়েছো, স্রেফ সেই প্রশ্নগুলো, বেশি সময় নেব না। নাম্বার 1, বায়োগ্রাফি অর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের কনক্লুডিং সেন্টেন্স কিভাবে লিখবে ছেলে মেয়েরা, যদি একটু বলেন। আচ্ছা, প্রথমত স্যারকে ধন্যবাদ জানাই। রাইটিং সেকশন নিয়ে প্রত্যেকেরই একটা সমস্যা বা ভয় থাকে। তার আগে তোমরা একটু ভালো করে বুঝে নাও যে এবার রাইটিং এ কোন কোন সেকশন গুলো আসবার মতো। এবছর কিন্তু স্টোরি রাইটিং, নোটিশ, পার্সোনাল লেটার এবং বায়োগ্রাফি আসার চান্স আছে। তা বলে প্রসেসিং রাইটিং আসবে না এমনটা নয়। তা বলে অফিসিয়াল লেটার আসতে পারে না বা প্যারাগ্রাফ আসবে না এমনটাও নয়। তার মানে আমাকে মোর অর লেস একটু করে ইংরেজি একা লেখা শেখাটা শিখতে হবে। কামিং টু দ্য পয়েন্ট, যে বায়োগ্রাফিতে ইন্ট্রোডাক্টরি লাইন কিভাবে লিখবো। দেখো, বায়োগ্রাফি দু ধরনের পার্সোনালিটির হয়। এক, লিভিং লেজেন্ড, যারা জীবিত আছে তাদের সম্পর্কে, আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন সেই সমস্ত ব্যক্তিদের, যেমন রবীন্দ্রনাথ টেগর, ভগৎ সিং বলতে পারো, এপিজে আব্দুল কালাম বলতে পারো, রতন টাটা বলতে পারো, লতা মঙ্গেশকর বলতে পারো, এই ফেমাস পার্সোনালিটি সম্পর্কে লেখা। তাই লিভিং লেজেন্ডদের ক্ষেত্রে কিন্তু একরকম, আর যারা নেই তাদের জন্য আরেক রকম। তো ইন্ট্রোডাক্টরি লাইনটা এমনই হবে যে যদি আমরা এরকম লিখি, যদি বলি রতন টাটা, তাহলে রতন টাটা ইজ ওয়ান অফ দি প্রাউড সানস অফ ইন্ডিয়া। একই রকম ভাবে যদি রবীন্দ্রনাথ টেগর লেখো তাহলেও তাই। একদম সহজ একটা লাইন ইন্ট্রোডাকশন স্টার্ট করলে। আর বায়োগ্রাফি পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হয়। তো বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে একটা ফরম্যাটে একটা বায়োগ্রাফি লিখতে পারলে তুমি বাদ বাকিগুলো লিখতে পারবে। এবং কনক্লুডিং লাইন কি লিখবে, যে দো হি অথবা শি ইজ নো মোর উইথ আস, আমাদের সঙ্গে নেই, বাট হিজ অথবা হার কন্ট্রিবিউশন মেড হিম অথবা হার ইমর্টাল। ব্যাস এইটুকুনি লিখলেই হয়ে গেল। প্রত্যেকটার ক্ষেত্রে একই, এইটুকুনি স্যার। হচ্ছে প্যাসেজ থেকে যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, মাধ্যমিকের ছেলে মেয়েদের সব থেকে বড় প্রবলেম সেটা হলো আনসিন ওয়ার্ড। আনসিন ওয়ার্ডের জন্য ওদের প্রত্যেকের প্রবলেম আছে। এখানে 8টা নাম্বার থাকে। এই 8 নাম্বারে ওদের প্রবলেমের শেষ নেই। তার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় 2000+ শব্দ মেমোরাইজ করিয়েছি, অনেক কষ্ট করে। এবার আমি এই শব্দগুলো মুখস্থ করিয়েছি। ধরো একটা শব্দ বলি, যদি আমি তোমাদেরকে বলি যে গ্লি শব্দের অর্থ কি। গ্লি শব্দের অর্থ প্রমোদ, আনন্দ, উল্লাস। তা আমি বলছি যে গ্লি শব্দটা মনে রাখার জন্য আমি ঘিটাকে ব্যবহার করি না। তা ঘি দেখে আমি আনন্দ পেলাম, তো আমি ঘিটার জায়গায় গ্লি বললাম। তাহলে আমি শব্দটা কিভাবে আনন্দ করে পড়বো আমার কাছে, আমি শব্দটা কিভাবে পড়বো সেটা আমি দেখব। তার জন্য একটু বলে রাখি, আনসিন কোথা থেকে আসতে পারে। রিসেন্ট টপিক, কোশ্চেন ব্যাংকে, টেস্ট পেপারে যে রিসেন্ট টপিক গুলো আছে, পেহেলগাম টেরর অ্যাটাক, তারপরে শুভ্রাংশু শুক্লা, সুনিতা উইলিয়ামস, সেই রিসেন্ট টপিক গুলো একটুখানি পড়ে নাও। সেই রিসেন্ট টপিকের আনসিন গুলো দেখো, প্যাসেজ গুলো দেখো, দেখবে ওর মধ্যে থেকে তুমি কমন পেতে পারো। তাই আনসিন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তো 2 শব্দ মনে রাখতে পারবে না, তোমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে রিসেন্ট টপিক যে কোনো একটা টেস্ট পেপার ভালো করে করো, যে কোনো একটা, 5টা করার দরকার নেই, যে কোনো একটা ভালো করে করো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, স্টোরি রাইটিং সম্পর্কে। স্টোরি রাইটিং তো একা লেখা যায়। আচ্ছা, স্টোরি রাইটিং এর একটা ফরম্যাট আছে, পাস্ট টেন্সে লিখতে হয়। সেখানে সিম্পল পাস্ট, যেমন দেয়ার লিভড অমং, এইখানে যদি কোনো মা বাস করতো তাহলে ইন আ ভিলেজ বা ইন আ ফরেস্ট লিখে দিলাম। এখানে যদি মা হতো তাহলে দেয়ার লিভড আ মাদার ইন আ ভিলেজ। তো একই রকম ভাবে এরপরে চলে সেন্টেন্স ফরম্যাটটা, সেটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। তোমরা প্রত্যেকেই জানো এই ফরম্যাট দিয়ে প্রচুর রাইটিং লেখা যায়। একটু বাংলায় ভাবো, সাবজেক্ট ধরে ধরে, ভার্ব ধরে ধরে, V2 ধরে, অবজেক্ট ধরে ভাবো, ঠিক আছে? আর তোমাদের যে রিয়েল লাইফ স্টোরি আসতে পারে, রিয়েল ছাড়া কিছু মোরাল স্টোরি আছে,
মোরাল স্টোরি তোমরা জানো, লর্ড বুদ্ধা অ্যান্ড গ্রিফ স্ট্রাইকেন মাদার, এগুলো পড়বে। তো প্রত্যেকটা স্টোরি একটা ফরম্যাট অনুযায়ী, তবে রিয়েল লাইফ স্টোরিগুলো কিন্তু পড়তে হবে। তার পাশাপাশি অবশ্যই স্টোরিতে মোরাল এবং টাইটেল এই দুটো কিন্তু ঠিকঠাক হওয়া চাই। মোরাল এবং টাইটেলে কিন্তু আলাদা করে নাম্বার থাকে। আচ্ছা, লাস্ট আর কোনো প্রশ্ন করব না। ওদের জন্য কি মেসেজ আছে? ওদের জন্য ইংরেজি নিয়ে ভয় পাবার কোনো জায়গা নেই। তার কারণ ইংরেজিতে ওরা যদি মনে করে আমি পাস করতে পারবো না, স্যার ইংরেজিতে সিন থাকে স্যার মাত্র 20টা নাম্বার। এই 20-র মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আমি বারবার করে ওদেরকে বলি যে কবিতার প্রশ্নগুলো ওরা অবশ্যই মুখস্থ করবে। কবিতার কোশ্চেন যেগুলো ওদের এসএকিউ টাইপের হয়, সেই কোশ্চেনগুলো মুখস্থ করবে আর একটু একা লেখা শিখবে, প্রথম পয়েন্ট। নাম্বার 2, ওরা যেই জায়গায় কনফিডেন্ট থাকে সেটা হচ্ছে এমসিকিউ, কোনো ব্যাপার না, ওখানেই কিন্তু তোমাদের 1-2 নাম্বার কাটা যেতে পারে। আরো একটা জিনিস, যখন তোমরা ট্রু ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, দ্যাট শুড বি ইন ইনভার্টেড কমা। কারণ আমরা যেহেতু প্যাসেজ থেকে লিখছি, সেটা যেন অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকে। তবে আনসিন প্যাসেজের ক্ষেত্রে সেটা প্রয়োজন নেই, এটা কিন্তু মাথায় রাখবে। আর এই সিনে 20-তে 20 পাওয়া যায়, আনসিনটা দেওয়াই হয় ছেলে মেয়েদের পাস করানোর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আনসিনে থাকে 20 নাম্বার, আরো 20টা নাম্বার। তাহলে এই 40-এ খুব খারাপ পরীক্ষা হয়েছে, আমি 20 পাবো। 20 পাবো, আমার পেতে হবে কত স্যার? 25 পেতে হবে। আমি যদি গ্রামার সেকশনে আসি, এবার আর্টিকেল প্রেপোজিশন কিচ্ছু পারি না, আর্টিকেল প্রেপোজিশন 3টে। আমি বেসিক কিছু সেন্স রাখবো যে আমার ইনটা ভাই কোথায় বসে, অন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, অফ কোথায় বসে, আন্ডার কোথায় বসে, বেসিক বেসিক। তাহলে আমি 3-এ 1 পেতেই পারি। আর ভার্বের ফরমেশনে যদি 2-একটা ভিডিও দেখেও নি, ভুল করে একটু কষ্ট করে, তাহলে 1 পেতে পারি। ফ্রেজাল ভার্ব আজকাল সবাই পারে, রিজেম্বলের ফ্রেজাল ভার্ব কি, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি, সে যে কেউ পারে, আমি 1 পেতে পারি। ডুয়াল ডিরেক্টেড কিচ্ছু দেখার দরকার নেই, 2টো ন্যারেশন চেঞ্জ শেখো, 2টো ভয়েস চেঞ্জ শেখো, 2টো ডিগ্রি চেঞ্জ শেখো। আর কিছু বেসিক গ্রামার থাকে, যে as soon as এর পরিবর্তে no sooner had, টু থাকলে so that। আমি জানি 3টে নাম্বার থাকে ডুয়াল ডিরেক্টেডে, সেখান থেকে আমি 3-এ 1 তো পাবো, আমি 1 পেলাম। তাহলে স্যার এখানে হলো 4, 12তে। তাহলে ওদের কি স্যার পাস করা নিয়ে কোনো চাপ আছে? রাইটিং কিচ্ছু পারি না, বায়োগ্রাফি লিখতে পারি একা একা, 1টা পেরেছি। আমি রাইটিং এ 30-এ স্যার মাত্র 10 ধরলাম, তাও ছেলে মেয়েদের 24 আর 10 34। স্কুল থেকে দেবে কিন্তু ওদের 10। ওরা 44 পাবে যদি একটু পরিশ্রম করে। আমার সামনে আর্মির পরীক্ষা রয়েছে, বা যাই পরীক্ষা থাকুক না কেন, 60+ পাওয়া যায় ছেলে মেয়েরা, যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একটু পরিশ্রম করলে, একটু স্ট্র্যাটেজিক্যালি, 90% বানান কিন্তু প্যাসেজেই থাকে, প্রশ্নেই থাকে, ভয় পাবার কিছুই নেই। আর যতটুকু পড়বে ততটুকুই লিখবে, এক গাদা পড়ার প্রয়োজন নেই যে ওই বন্ধু ওইগুলো পড়ছে। ইররিলেভেন্ট টপিক নিয়ে পড়বে না, যেমন এমন কিছু জিনিস পড়বে না যেগুলো ইররিলেভেন্ট, হয়তো ইম্পর্টেন্ট টপিক ফর দ্য নেক্সট ইয়ার, নট ফর দ্য প্রেজেন্ট ইয়ার। ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর তোমাদের সাপোর্টের জন্য ধন্যবাদ। সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে এবং তোমাদেরকে। আশা করছি এই কথাগুলো তোমরা মন্ত্র মুগ্ধের মতো মেনে চলবে এবং শেষ মুহূর্তে চোখ বুলাবে, স্যার যেমন বললো ওইভাবে। আর আমি এই কথাগুলি এতদিন ধরে টানা বলে আসছি তোমাদেরকে, এবং প্রত্যেকটা জায়গা দিয়ে আমি, সেটা স্টোরি রাইটিং হোক, সেটা বায়োগ্রাফি হোক, সেটা তোমাদের লেটার রাইটিং হোক, প্রত্যেকটা জায়গা নিয়ে স্পেসিফিক ক্লাসেস দিয়েছি, এবং একটা নয় অনেক, এবং তার টোটাল সাজেশনস আমি করে দিয়েছি। তো তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, তোমাদের টেনশনটা হচ্ছে, এটা স্বাভাবিক, টেনশনটা প্রত্যেকেরই হয়। আর এই সময় টেনশন না হলে তোমার প্রবলেম আছে, টেনশনটা হওয়াটাই স্বাভাবিক। ভালো থেকো।